আসসালামু আলাইকুম বন্ধুরা, রিড বাই পাভেল চ্যানেলের পক্ষ থেকে বাংলা অডিও বুক পাঠ করছি আমি আফ্রিদা। আমাদের আজকের বইয়ের নাম আনিসুল হকের লেখা কখনো আমার মাকে। চলে আসলাম তৃতীয় পর্ব নিয়ে। 3। আমাদের বাবা ছিলেন সার্কেল অফিসার। ফুলপুর পাইলট স্কুলের পাশেই সার্কেল অফিসারের বাংলো কাম অফিস। আমরা একটা মস্ত দালানের দোতলায় থাকতাম। চুনসুরকির বিল্ডিং, ছোট হাতের এমের মতো বারান্দার খিলান। এক একটা পিলার ছিল ইয়া বড়, দেয়ালও ছিল খুব মোটা। ছাদে ছিল লোহার কড়ি বর্গা, বাইরের দেয়ালে ছিল শ্যাওলা, আর ছিল বটগাছ। বটগাছগুলো ছিল দুই প্রকার, 1 বটগাছ, 2 পাকুড় গাছ। বটগাছের পাতা ছিল গোল, পাকুড় গাছের পাতা ছিল পান পাতার মতো। বাড়ির পেছনে ছিল একটা ইদারা, সেই ইদারায় সাঁতার কাটতো বড় বড় শিং মাছ। কিন্তু সেসব মাছ আমরা ধরতাম না, কারণ মাছগুলো আসলে ছিল জিন, কিংবা জিনদের পোষা ছিল মাছগুলো। ওগুলো যে ধরবে তারই বড় বিপদ হবেই, মাফ নেই। সেই ইদারার ওই পাশে ছিল একটা মাঝারি আকারের বটগাছ। বটগাছের পাতার ফাঁকে লাল রঙের গোল গোল ফল ঝুলে থাকতো। সেই ফলের লোভে পাখিরা এসে গাছটাতে পাখিদের গ্রাম বানিয়ে ফেলতো। ফল খেয়ে তারা মলত্যাগ করত। নিচে গুঁড়া গুঁড়া বট ফলের অবশিষ্ট পড়ে একটা হলুদ আস্তর জমে গিয়েছিল। বট গাছে, জবা গাছে, পেয়ারা গাছে, কামরাঙা গাছে এসে ফ্রুত ফ্রুত করে উঠত, বসতো, ছটফট করতো কত ধরনের পাখি। টুনটুনির প্রিয় ছিল জবা গাছ, বুলবুলির প্রিয় বটগাছ, কাকদের প্রিয় ছিল ছাদের রেলিং, ফিঙের প্রিয় ছিল টেলিফোনের তার। বাবার অফিসে ফোন ছিল, কিন্তু ফুলপুরে ইলেকট্রিসিটি ছিল না। বাবার অফিসে মাথার উপরে লাল রঙের ঝালর ঝোলানো হাতে টানা পাখা ছিল। সেই পাখা টানার জন্য একজন ছিলেন, তার নাম ছিল চুনিলাল। চুনিলালের কোনো দাঁত ছিল না, তিনি পান খেতেন পিষে। তার পান পেশার জন্য ছিল হামানদিস্তা, সুপারি কাটার জন্য ছিল শর্তা। আমাদের বাড়িতেও শর্তা ছিল, পানের পাটা ছিল, চুনের ভাণ্ড ছিল, জর্দার কৌটা ছিল, দেয়ালে দেয়ালে চুনের দাগ ছিল। লোকেরা পান খেয়ে চুনটা জিভে লাগিয়ে হাতের চুন দেয়ালে, গাছে, যে কোনো পিলারে মুছত। আমরা দোতলায় থাকতাম, নিচতলায় ছিল বাবার অফিস। বাবার চেম্বারটা ছিল ইয়া বড়, বিশাল কাঠের দরজা, পাল্লাগুলোর উপরের দিকে ছিল ছিটকিনি। সেই ছিটকিনির দৈর্ঘ্য ছিল আমার উচ্চতার সমান। জানালার পাল্লার উপরের দিকে কতগুলো কাঠের টুকরা আড়াআড়ি করে লাগানো, সেসবের গায়ে আবার খাড়া একটা কাঠের লাঠি আছে। সেই লাঠিটা নিচের দিকে টানলে কাঠের জালি ফাঁক হয়ে যায়, উপরের দিকে ঠেললে ফাঁকগুলো বন্ধ হয়ে যায়। লাল মেঝে, মাঝখানে কার্পেট, কার্পেটের উপরে বাবার টেবিলে কলম রাখার কলমদানি, তাতে কালির দোয়াত আর কলম রাখা। একটা কলিং বেল, ভিতরে স্প্রিং লাগানো, বেল টিপলে ক্রিং ক্রিং করে বাজে। বেলের উপরের গোল চকচকে ধাতুর ঢাকনাটা ঘুরতে থাকে। দুবার বাজিয়ে বেলটাকে আবার ঘুরিয়ে চাবি দিতে হয়। বাবার জানালায় হলুদ ভারী পর্দা, দরজাতেও পর্দা। বাবার মাথার উপরে বিশাল হাতে টানা পাখা, আকাশ থেকে ঝুলছে। দড়ি ঘরের বাইরে, সেখানে পাখা টানা চুনিলাল বসেন। বারান্দায় বারান্দায় আমাদের এক্কা দোক্কা খেলার ছক্কাটা ছিল। ইটের নরম টুকরা দিয়ে আমরা কালো শানের গায়ে দাগ কেটে খেলার ঘর আঁকতাম। ফুলপুর পাইলট স্কুল আর আমাদের বাড়ির মাঝখানে ছিল মোটা ইটের দেয়াল। সেই দেয়ালের নিচে ছিল গর্ত, সেই গর্ত দিয়ে আমরা স্কুলের মাঠে চলে যেতাম। স্কুলের মাঠে ছিল ঘাস আর চোরকাটা। আমাদের হাফ প্যান্টের নিচে চোরকাটা বিঁধে ভরে থাকতো। আমরা চোরকাটাকে বলতাম ওকরা। বড় মা হাঁক পারলেন, বাবলু, ডাবলু, মাবলু। ছুটির দিন, বাবার অফিস আজ বন্ধ। দোতলার বারান্দায় খেলছি আমি আর লাবলি, এক্কা দোক্কা। সামনের চত্বরে খেলছেন বাবলু ভাই আর ডাবলু ভাই, তাসের খেলা। তাস মানে সিগারেটের প্যাকেট ছিঁড়ে বানানো মোটা কাগজের টুকরা। স্টারের দাম সবচেয়ে কম, একটা কার্ড 5।
555 দাম সবচেয়ে বেশি। 50 গোল্ডলিফ 20, বগা 10, কিন্তু এগুলো বিনিময় করতে হতো খোলা নিক্ষেপ করে। খোলা হলো মাটির হাড়ির ভাঙা টুকরো, অনেকে বলে চারা। একটা জায়গায় ছোট একটা বৃত্ত এঁকে সেটাকে চিহ্নিত করা হয়েছে সেন্টার হিসেবে। সেখানে দাঁড়িয়ে যে কোনো দিকে চারা নিক্ষেপ করতে হবে। ধরা যাক বাবলু ভাই চারা ছুঁড়ে মেরেছেন, এবার ডাবলু ভাইয়ের পালা। সেই চারার 4 আঙ্গুলের মধ্যে নিজের চারাটাকে নিয়ে যেতে হবে। তাহলে কত পাওয়া যাবে? বাবলু ভাই ধরলেন 50। ডাবলু ভাই চারাটা সেন্টারে রেখে বললেন, আমি সারেন্ডার, 30। এবার উল্টো বাবলু ভাইকেই তার চারাটা ডাবলু ভাইয়ের চারার 4 আঙ্গুলের মধ্যে ফেলতে হবে। ফেলতে পারলে পাওয়া যাবে 30। বড়মা গলার রগ ফুলিয়ে চিৎকার করে উঠলেন, বাবলু, ডাবলু! আমি বারান্দা থেকে দৌড়ে এসে বড়মার মুখের দিকে তাকালাম। দক্ষিণমুখী বারান্দায় নিম গাছের পাতার ফাঁক দিয়ে পড়ন্ত সূর্যের আলোর আলপনা পড়েছে বড়মার মুখে। তার মুখে ঘামের ফোঁটা শিশিরের মতো মুক্তা হয়ে জ্বলছে। আমার ভীষণ ভালো লাগছে বড়মার মুখটা। বাবলু ভাই নিজ থেকেই বললেন, জি বড়মা। ডাবলু ভাই বললেন, সমস্যা কি, চিল্লান কেন? সাদা গরু মেলা হয়ে গেছে, আতিয়ার গেছে খুঁজতে, আতিয়ার ফিরছে না। তোরা একটু জানা বাবা, গরুটা না পাওয়া গেলে দুধ পাবি কই? বাবলু ভাই আর ডাবলু ভাই গরু খুঁজতে বের হতেন। কখনো কখনো আমিও বের হতাম তাদের পিছু পিছু। একা একা ওই তেপান্তরের মাঠ পেরোনোর সাহস আমার ছিল না। লাভলি বরং আমার চেয়ে সাহসী ছিল। তার নাকের নিচে ঝুলে থাকতো সর্দি আর বুকের মধ্যে থাকতো সাহস। সার্কেল অফিসের ইটের দেয়ালের নিচের ফোকর দিয়ে বেরিয়ে চলে যেতাম পাইলট স্কুলের মাঠে। ওই মাঠেই গরুগুলো বাঁধা থাকে। সেখান থেকে মাঠের যেখানে শেষ সেখানে শুধু ধান ক্ষেত। আমি ছুটছি, দূরে ধান ক্ষেত পেরিয়ে যাচ্ছেন বাবলু ভাই আর ডাবলু ভাই। বাবলু ভাইয়ের বা পা একটু ছোট, স্কুলে তাকে খেপায় ল্যাংড়া বাবলু বলে। বাবলু ভাইয়ের গায়ের রং ধবধবে ফর্সা, নাক খাড়া, তিনি পিছিয়ে পড়ছেন। তাকে অতিক্রম করে যাচ্ছেন ডাবলু ভাই। মাবলু ভাই দেখো এটা কি? 5 বছর বয়সী বোন লাভলি আমার পিছু নিয়েছে। তার গায়ে একটা হলুদ রঙের ফ্রক। একটু আগে আমরা এক্কা দোক্কা খেলছিলাম, ঘামে ভিজে তার হলুদ জামার অনেকটা খয়েরি দেখা যাচ্ছে। আমি বলি, লাভলি তুই এসেছিস কেন? আমার একটা পড়া দাঁতের ফাঁক গলে বাতাস বেরিয়ে যায়। গরু খুঁজতে? গরু পেলে তুই সেটাকে ধরে আনতে পারবি? আমি বলি, পারবো। কেমন করে? মাঠে পড়ে থাকা একটা কঞ্চি হাতে তুলে নিয়ে লাভলি বলে, এটা দিয়ে। এরপর সে চিৎকার করে উঠে, সাপ সাপ! আমি তাকিয়ে দেখি লাভলি আর আমার মাঝখানে মাথা উঁচু করে আছে একটা সাপ। সাপ আমি ভয়ানক ভয় পাই। এখন কি করব? আমি কাঁদতে শুরু করি, মা মা! সাপটার রং সবুজ। আমরা বলি লাউডগা সাপ। এমন করে মুখ খুলে জিভ বের করেছে, মনে হচ্ছে ড্রাগন আগুন ছড়াচ্ছে। সাপ লুডুর ছকে এই রকম একটা মুখের ছবি থাকে। সাপটা নড়ছে না। আমার আর লাভলির মধ্যখানে একটা সাপ, বড় বড় ঘাসও। আরও সাপ থাকতে পারে। তেপান্তরের এই নির্জন মাঠে আমরা দুজন, ওপরে বিশাল অনন্ত আকাশ, নিচে 2 অসহায় মানব শিশু। ভয়ে কাঁদছি, গলা দিয়ে ঠিকমতো শব্দও বের হচ্ছে না। আজকে সাপের কামড়ে আমরা এখানে মরে পড়ে থাকব, না হলে ভয়েই মরে যাব 2 ভাই বোন। ও খোদা, আমাদের এখন বাঁচাবে কে? এই সময় থেকে বিশু এসে হাজির। বিশুর বাবা মুচি, ফুলপুরগঞ্জে জুতা সেলাই করেন। বিশু আমার সমান, কিন্তু তার ভীষণ সাহস। তার পরনে হাফ প্যান্ট। সে প্যান্টের আদি রং কী ছিল কেউ বলতে পারবে না। প্যান্টটা ইংলিশ প্যান্ট না, বাংলা প্যান্ট, মানে এর কোনো বোতাম নেই, ইলাস্টিক আছে কোমরে। বিশুর গায়ে একটা ছেঁড়া বিবর্ণ গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি, তাতে রাজ্যের দাগ। বিশুকে মনে হয় খোদা পাঠিয়েছেন, ও আমাদের উদ্ধার করতে এসেছে। বিশু পারে না এমন কোনো কাজ নেই। আমি কাতর কণ্ঠে বলি, বিশু, বিশু রে বাঁচা, সাপ! বিশু অবলীলায় এগিয়ে যাচ্ছে সাপটার দিকে।
ওর কি কোনো ভয় ডর নেই? সে সাপটার লেজ ধরে এক ঝটকে তুলে নিল আর মাথার উপরে বনবন করে ঘোরাতে লাগলো। লাভলি দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। ও ভীষণ ভয় পেয়ে গেছে, থরথর করে কাঁপছে। বিশু বলল, চল মজা করি, ভীষণ মজা। আমার গলা থেকে স্বর বেরোচ্ছে না, কোনো রকমে বললাম, কি মজা? ওই সটির জঙ্গলের পাশে বেজিগুলো খেলছে, ওদের কাছে নিয়ে গিয়ে সাপটাকে ছেড়ে দেই। বিশু মাঠের দক্ষিণ দিকে সটি বনের দিকে ছুটতে লাগলো। মাঠের চোর কাটা, মাঝে মধ্যে কাটা গাছ, সাদা সাদা ফুলের গাছ, সেই সাদা ফুলে মধু ভরা। আমরা ফুল তুলে তুলে কত চুষেছি। আমরা ওই ফুল গাছটাকে বলি কানশিশা। হাত পা কেটে গেলে কানশিশার পাতা পিষে আমরা ক্ষতে লাগিয়ে দিতাম। মাথার উপরে ফড়িংয়ের ঝাড়, গরু খুঁজতে বের হয়েছি। এখন কি সাপার বেজির লড়াই দেখতে যাব? যাবি না? বিশু দৌড়ানো থামিয়ে জিজ্ঞেস করলো। যাব, বলে ফেললাম। মজা দেখা আমাদের উদ্দেশ্য নয়, একাকিত্বের ভয় থেকে বাঁচা হলো আসল মতলব। তেপান্তরের এই মাঠ ভয়ঙ্কর। সটি গাছে বেগুনি সাদা ফুল ফুটে আছে। আমি আর লাভলি ছুটছি বিশুর পেছনে পেছনে। আমাদের সামনে ছুটছে আমাদের লম্বা লম্বা ছায়া। সূর্য আমাদের পেছনে, একটু পরে ডুববে বলে যথেষ্ট নিচে নেমে এসেছে। বেজিগুলো সটি বনের পাশে দুই পায়ে দাঁড়িয়ে আমাদের আগমন নিরীক্ষণ করছে। বিশু বেজিগুলোর কাছে গিয়ে সাপটাকে ছুঁড়ে মারল। বেজিগুলো প্রথমে ভাবলো শত্রুর ছোড়া গোলা আসছে, একটুখানি পিছিয়ে গেল। সাপটা মাটিতে পড়ে নড়ে উঠতেই বেজিরা চিনে নিতে পারলো তাদের আসল শত্রুকে। সাপটা মাথা তুলেছে, দুটো বেজি সেদিকে তেড়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর খেলা! লাভলি আমার বুকে, আমিও কাঁপছি ভয়ে আর উত্তেজনায়, আর হাঁপাচ্ছি দৌড়ানোর ধকল সামলাতে। লাভলিও বালকের হাতে ধরা পড়া চড়ুই পাখির মতো কাঁপছে। বিশুর হাতেই সাপটা আধা মরা হয়েছিল, বেজিগুলোর সঙ্গে পেরে উঠল না। একটা বেজি হাঁ করে সাপটার মাথা গিলে ফেলল। ই মা! বিশু বলল, সটির জংলার ওই পাশটায় আতা গাছে আতা পেকে আছে, চল পেরে নিয়ে আসি। যাবি? লাভলি বলল, মাবলু ভাই চলো ফিরে যাই। বিশু বলল, একা একা এই মাঠ কেমন করে পার হবি? মাঠের মাঝখানে শাকচুন্নি থাকে। এ তো আরেক যন্ত্রণা হলো। বাধ্য হয়ে আমরা চললাম বিশুর সঙ্গে সঙ্গে। সটিবনের মধ্য দিয়েই পায়ে চলার একটা পথ। তার ওপারে একটা ছোট্ট খাল, সেটায় পানি নেই, খালটা ভরা জঙ্গল। তার ওপারে একটা আতা গাছ, তাতে সত্যি অনেক আতা। আতা গাছের নিচে পাকা মালভোগ কলার গন্ধ। আমরা এই গন্ধ চিনি, আতা ফুলের গন্ধ পাকা কলার সুবাসের মতো হয়। বিশু গাছে উঠল, অনেকগুলো আতা সে নিচে ফেলে দিল। আমরা দুই ভাই বোন আতা কুড়াতে লাগলাম। বিশু গাছ থেকে নেমে এলো। ওর গায়ে বড় বড় লাল পিঁপড়া। সে গা থেকে পিঁপড়া ঝেড়ে ফেলতে লাগলো। লাভলির জামার কোচায় অনেক আতা। বিশু বলল, আমি যাব পূব পাড়া, তোরা বাড়ি ফিরে যা। বলেই সে এক দৌড়ে পূব দিকের বাঁশঝাড়, ধান ক্ষেত, ইটের ভাটার আড়ালে চলে গেল। আমি আর লাভলি জঙ্গলের মধ্যে অসহায় হয়ে পড়লাম। এখন ফিরবো কেমন করে? সন্ধ্যা ঘনিয়ে আসছে, সূর্য ডুবে গেছে, আকাশে লাল আভা, মেঘের গায়ে অনেক রং। বাদুড়েরা ঝাঁক বেঁধে ফিরছে। সটিবনের শিয়াল বের হতে শুরু করেছে, ঝিঝি ডাকছে। আমি আর লাভলি চোখ বন্ধ করে পশ্চিম দিকে দৌড়াতে লাগলাম। আমাদের তেপান্তরের মাঠ পেরোতে হবে। তেপান্তরের মাঠের মধ্যে চোর কাটার ঘন আস্তরের মধ্যে কোথাও শাকচুন্নি শুয়ে আছে। সন্ধ্যার আধারের সঙ্গে মিশে ওরা শুয়ে থাকে। পেছনে সটিবনে শিয়াল ডাকতে শুরু করলো। এক শিয়াল ডাকে হুক্কা হুয়া, বাকি শিয়াল স্লোগান ধরে, হুক্কা হুয়া হুক্কা হুয়া। এমন প্রাণঘাতী সেই ডাক! পিলে তো চমকাচ্ছেই, আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। আমরা দুই ভাই বোন মাবলু আর লাভলি, বয়স যথাক্রমে 7 এবং 5, অন্ধকারে হারিয়ে যাচ্ছি। দিগন্তে তাল গাছটা দেখা যাচ্ছে, ওই তাল গাছের দিকে যাওয়া যাবে না। আর দেখা যাচ্ছে বাজে পোড়া বেল গাছটা, তার একটু দূরে শ্যাওড়া গাছ। এই সব গাছে যারা আছেন, রাতের বেলা ওনাদের নামও নেওয়া যাবে না। হঠাৎ করে তাকিয়ে দেখি পেছনে লাভলি নেই, আমি একা। আমার বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে যায়, আমার সমস্ত অস্তিত্ব বিলীন হয়ে পড়ে। লাভলি, লাভলি!
আমি 2 হাত মুখের কাছে এনে মাইক বানিয়ে চিৎকার করতে থাকি, লাভলি কই গেলি লাভলি? আমি কাঁদছি, লাভলিকে ছাড়া আমি একা বাড়ি ফিরে যাব না। লাভলি, লাভলি। অন্ধকার আরও ঘন হয়ে এসেছে, আমার চোখ ভেসে যাচ্ছে পানিতে। কান্নার সময় চোখের চেয়ে নাক দিয়ে বেশি পানি ঝরে। এই মৌলিক আবিষ্কারটা আমি সেদিন তেপান্তরের মাঠের মধ্যেই করেছিলাম। শার্টের কোনা তুলে নাক মুছছি, চোখ মুছছি। অন্ধকারে দেখতে পেলাম একটা তাল গাছের সমান লম্বা ভূত আমার দিকে এগিয়ে আসছে। তেপান্তরের মাঠে সন্ধ্যার পরপর 7 বছরের বালক আমি জ্ঞান হারিয়ে ফেলছি। তখনই ডাক এলো, মাবলু ভাই দাঁড়াও। এ তো লাভলির গলা। লাভলি কই? লাভলিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। বুকে একটু বল এলো। লম্বু ভূতের দিকে ভালো করে তাকালাম, বুঝতে পারলাম লাভলি একটা মানুষের কাঁধে চড়েছে। এবার শুনতে পেলাম, মাবলু বাবু খাড়ান, আমি আপনারে পিঠে নিতেছি। ও আল্লাহ, আমার ধরে জান ফিরে এলো। আতিয়ার মামা লাভলিকে কাঁধে তুলে নিয়ে আসছেন। এই তেপান্তরের মাঠে লাভলি কি ভ্যানিশ হয়ে গিয়ে আবার আতিয়ার মামার কাঁধে উঠতে আসতে লাগলো? আমি জানি না, জানার দরকার নেই। তেপান্তরের মাঠে অনেক কিছু ঘটতে পারে যার ব্যাখ্যা জানতে চাইতে হয় না। আর এই মুহূর্তে শুধু আমার এইটুকুই জানলে চলবে যে লাভলি হারিয়ে যায়নি, আমিও হারিয়ে যাচ্ছি না, কারণ আতিয়ার মামা এই মাঠে আমাদের সঙ্গে আছেন। গরু খুঁজতে এসে আতিয়ার মামা 2 মানুষের বাচ্চাকে খুঁজে পেয়েছেন। আতিয়ার মামার একটা হাত ধরলাম আমি, আরেক হাতে তিনি কাঁধের উপরে চড়ে বসা লাভলিকে ধরে আছেন। আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তেপান্তরের মাঠে জোনাকির মেলা বসেছে। আকাশে উঠেছে সন্ধ্যা তারা। জঙ্গল থেকে নাম না জানা ফুলের গন্ধ আসছে। লাভলির কোচা আতা ফল। এত দুর্যোগের মধ্যেও লাভলি আতাগুলো ফেলে দেয়নি।